স্বৈরাচারী হাসিনা সরকারের আয়নাঘর ধ্বংসের পর দেশটা যেন বায়না ঘরে পরিণত হয়েছে। রিক্সা চালক, সিএনজি চালক থেকে শুরু করে সরকারি কর্মকর্তা কর্মচারী, সবশেষ তৈরি পোশাক খাতের শ্রমিক অসন্তোষ, দেশ জুড়ে চলছে দাবি আদায়ের মহোৎসব। এগুলো কি বিগত সময়ের পুঞ্জীভূত ক্ষোভ আর হতাশা, নাকি এর নেপথ্যে রয়েছে অন্তর্বর্তী সরকারকে অস্থির ও বেসামাল করার ষড়যন্ত্র? এসব প্রশ্নের উত্তর খুঁজতেই দেশের কুরিয়ার সার্ভিসের রোল মডেল প্রতিষ্ঠান এসএ পরিবহনের সৌজন্যে এসএটিভির নিয়মিত আয়োজন চায়ের কাপের ঝড় আজ এসেছে গাজীপুরে। সারা দেশে লাখো মানুষের কঠোর কর্মতৎপরতা ও নিষ্ঠায় এসএ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস এখন 16 কোটি মানুষের হাতের নাগালে। এসএ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস, আপনার সেবায় সব সময়। চলুন দেখি আলোচনা ও সমালোচনায় চায়ের কাপের এই ঝড় আমার আপনার ভাবনাকে কতটা সমৃদ্ধ করে। আরে ভাই, ছাত্রলীগ হলো রাত্রে আসে ডাকাত হয়ে, দিনে আসে হলো আনসার হয়ে, আর তারপরে হলো এখন হলো আছে হলো হিজরা বাকি। এরা হিজরা আসুক, জনগণ এবং ছাত্র সমাজ তাদের প্রতিহত করবে। এই যে তৃতীয় শক্তিটা, এই যে তৃতীয় অপশক্তিটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ভালো আছেন? হ্যাঁ, কেমন আছেন? এই তো ভাই। আরে ভাই, এটা তো করবেই। এটা তো তাদের মনে করেন আগে কি নিয়ে আলাপ করতেছিলেন আপনারা? আজকে যে বর্তমান প্রেক্ষাপট, হ্যাঁ, এই সরকারের পতন, স্বৈরাচারের পতন আর বর্তমানের যে অবস্থাটা, এই অবস্থা নিয়ে আলোচনাটা করব। এই যে অসন্তুষ্ট মানে শ্রমিকটা যে একটা অবস্থা করতেছে, এরা কারা? এই সরকার মনে করেন শেখ হাসিনা সরকার, স্বৈরাচার সরকার 1 মাস হলে চলে গেল গা। আগে তো ভালোই ছিল, সকল গার্মেন্টস বেতন সবকিছু ভালোই, কিছু কিছু ছিল। শেখ হাসিনা সরকার যাওয়ার পরে হঠাৎ করে কি হইলো গার্মেন্টসের মধ্যে আমরা বুঝলাম না। মালিক কি বেতন কম দেয়? সরাসরি সরকার চলে গেছে, প্রেতাত্মা হয়ে গেছে, প্রেতাত্মা রেখে গেছে। তারাই তো একবার ওই শ্রমিক আন্দোলন, রিক্সা আন্দোলন, ওই গার্মেন্টস শ্রমিক আন্দোলন ইত্যাদি আন্দোলন শেখ হাসিনা যে ভারতে তার কিছু দূষররা পালিয়ে গেছে, সে কি মনে করছেন এই দেশের রাজনীতিটা সুষ্ঠু রাজনীতি সে চায়? এই যে মনে করেন আমরা আনসার যে সরকারটা আপনার এখন ক্ষমতায় আছে, তাদেরকে তো একটু সময় দিতে হবে নাকি? না, ওনার কথা ধরে আমার একটা প্রশ্ন আছে। এই দেশে দেখেন স্পষ্ট, আমরা যখন ক্রিকেট খেলতে যাই ইন্ডিয়ার সাথে গেলে আমরা হলো হার নিয়ে আসতো। আরে তো ইন্ডিয়ার পেট শীর্ষ জিতা গেলে হারে যায়। আজকে দেখেন আমরা পাকিস্তানে ইন্ডিয়ার যেভাবে বলে সেভাবে কাজ করতে হবে। এর বাইরে কত বড় একটা জয় নিয়ে আসলাম। এখন দেখেন ফুটবলে আমরা দেখেন চ্যাম্পিয়ন হয়ে আসলাম অনূর্ধ্ব 20, আমরা সাব গেম চ্যাম্পিয়ন হইলাম। কত সালে আজকে চ্যাম্পিয়ন, কত বছর পরে চ্যাম্পিয়ন হইলাম? এই কৃতিত্ব হচ্ছে বৈষম্যমূলক ছাত্রদের আন্দোলন শুরু না। বাংলাদেশের মানুষ ইলিশ খাইতে পারে না, অথচ এই সরকার 500 টন ইলিশ মোদি দাদাকে উপহার দেয় এই সরকার। আর বাংলাদেশের আমরা ইলিশ পাই না, ইলিশ হলো যায় 2200 টাকা কেজি। অথচ আমরা গরিব মানুষ কিভাবে 2200 টাকা, আমরা বাংলার মানুষ কিভাবে 2200 টাকা? না না, আমার একটা প্রশ্ন আছে। আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে উনি যেটা বললেন যে একটা হচ্ছে যে আমাদের মনোজগতে একটা পরিবর্তন আসছে ছাত্রদের এই আন্দোলনের পর, সবাই দেশের প্রতি যে দেশপ্রেম সেটা জেগে উঠছে। আচ্ছা, যে শ্রমিক অসন্তোষের কথাটা আসলো, এই যে কুমিল্লায় যে প্রাণের ফ্যাক্টরিতে আগুন লাগানো হলো, এখানে কিন্তু দাবি দেওয়ার কোনো ঘাটতি ছিল না, বেতন বোনাসের কোনো ঘাটতি ছিল না, তারপরও এখানে আগুনটা কেন? এটা তৃতীয় পক্ষ, এটা হলো শেখ হাসিনা। এটাই তো আমরা বলতে চাইছিলাম, এটা তৃতীয় পক্ষ। উনি আছেন কিছু প্রেতাত্মা রাখা গেছে এই দেশে, আর কিছু দূষর রাখা গেছে। এই দূষররা এই কাম করে করে অমুক জায়গায় অমুক ফ্যাক্টরি সব জায়গায় ঠিক, অমুক মেল তাহলে কেন শ্রমিক অসন্তোষ হবে? আজকে দেখেন সব জায়গায় কিছু দূষর আছে, কিছু প্রেতাত্মা আছে যারা এই দেশে রাখা গেছে শেখ হাসিনা, তাদেরকে ওই ভারত এই বাংলাদেশের পক্ষে তারা দেখেন এই যে বন্যা ভাই, বন্যার যে বিষয়টা বলতেছে, বন্যার বিষয়টা দেখেন। না, আমরা একজন শুনি। এই দেশটারে আবার অস্থিতিশীল একটা পরিস্থিতিতে নিয়ে যাওয়ার জন্য এই খুনি হাসিনার কিছু প্রেতাত্মা এই কাম করে। উনি বলতেছে সরকারে অস্থির ও বেসামাল করার জন্যই। এক্স্যাক্টলি রাইট। এই সরকার এমনভাবে বাংলাদেশ সেটআপ করছে, প্রত্যেকটা সেক্টরে এন অফ দি গ্রাম অঞ্চলে চৌকিদার পর্যন্ত দলীয়করণ করা হয়েছে। হ্যাঁ, আমরা দেখলাম গ্রাম্য পুলিশরাও দলীয়করণ করা হয়েছে, 3টা স্তরে এই সেটআপ হয়েছে। এবং কি এখনো বাংলাদেশে যে আপনার ওই যে বেসরকারি প্রতিষ্ঠানের একটা সংখ্যা দেখা গেছে যে 8 লক্ষের অধিক ভারতীয় নাগরিক বাংলাদেশে চাকরি করতেছে। বেসরকারি স্টুডেন্ট, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তারা বেকার ঘুরতেছে। এটা 8 লক্ষ না, 8 লক্ষের এটা অনেক বেশি, অনেকে বলে 25 লক্ষ। এই জরিপ আসছে 10 লক্ষ, এই বেনজির আহমেদের জরিপ আসছে 8 লক্ষ। এই ইন্ডিয়ার সাথে একটা চুক্তি করে কিভাবে রাতের আধারে আমাদের এই পানি ঢেলে দিয়ে আমাদের বাংলার মানুষকে কিভাবে অস্থিরতা দেখেন। তারপরে বাংলার মানুষ
ধারদার ব্যাংকে কি করে মানে ব্যাংকে থেকে পোলা পান মনে করেন বাপ মায়ের টাকা দেয়, মানুষের ব্যাংকে টাকা ছিল সব দিয়ে বাপ মায়ের টাকা দেয় ওটা মজা খাওয়ার জন্য, হ্যাঁ। বাপ মায়ের এক মিনিট, বাপ মায়ের টাকা দেয় মজা খাওয়ার জন্য, ওদের কি মায়া মানুষ মরার কারণে সে জায়গার মধ্যে ওই ব্যাংক বাইঙ্গা মনে কর টাকা দিতেছে। হ্যাঁ আমরা দেখছি কেউ কানের দুল খুলে দিচ্ছে, কিন্তু কেউ ইন্ডিয়া ব্যাংক মনে ব্যাংকে টাকা করেন, দিচ্ছে। এটা আরো মনে করেন আরো 60 নাটক ছাড়াই আরো মানুষ বাড়ার জন্য কথা, তাহলে আমরা এই কি বুঝে নিলাম সরকারের এটা? পতন হওয়ার কারণে তারা দেব বন্ধা আর আমরা দেব মনে করেন আগে দিছি মাছ। না এখন আমার প্রশ্ন একটা আমি আপনাদের কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে যেমন একটা বন্যার ঢল তেমন একটা আবদারের ঢল, এই যে পরপর দুইটা ঢল, ঠিক আছে, তাহলে এই বন্যার ঢল তো আমরা আল্লাহর রহমতে সবাই এক হয়ে হাতে হাত ধরে মোকাবেলা করলাম। আমরা দেখলাম যে হিন্দুরা যেমন হিন্দুদের মন্দির পাহারায় যেমন মাদ্রাসার ছাত্ররা ছিল, হিন্দুদের দেখেন ইন্ডিয়ারা বলতেছে, ওরা বলতেছে যে হিন্দুকে আমরা সংখ্যালঘুদের মধ্যে বাংলাদেশে মানে আক্রমণ করছে। আপনি যদি খেয়াল করে দেখেন, আপনি ওই যে ফেনীতে মুসলমানরা ছাত্ররা মাদ্রাসা ছাত্ররা মন্দির পাহারাতেছে এবং তারা নিজেরা আগে হিন্দুকে টান দিতেছে। আবার হিন্দুরাও তাদের পূজার যে উদযাপনের টাকা সেটা কিন্তু ত্রাণের কাজে ব্যয় করছে। সংখ্যালঘুদের কোথায় হামলাটা হইলো আমাদের মনে মনে সব মিল আছে, বাংলাদেশের কোথায় হইছে হিন্দু এটা আমাদের? সম্প্রদায়ের যে প্রধান ব্যক্তি উনি বলছে যে কোনো মুসলমান হিন্দু সম্প্রদায়ের উপরে কোনো আক্রমণ করে নাই, অত্যাচারিত হয় নাই। এটা ইন্ডিয়ার কিছু মিডিয়া আছে, চাটুকারি মিডিয়া, তেলমাকি মিডিয়া, তারা অতি উৎসাহিত হয়ে বাংলাদেশকে একটু গোলাটুর পরিবেশ করার জন্য তারা এটা প্রচার আমি করতেছে। আপনার সাথে আরেকটু শেয়ার করি। মানুষে এই যে আব্দুল মতিন একটা কথা বলছে যে ছাত্রকে যে টাকাটা দিছে মজা খাওয়ার জন্য, সেই টাকাটা ওরা বন্যার্থদের জন্য দান করছে। কেন করছে? তারা হলো মনের আনন্দ করছে। সেই আনন্দটা কি? এই আমরা জানি যে বাংলাদেশ গণতান্ত্রিক, কিন্তু এই খুনি হাসিনা এই দেশের মধ্যে যে তাণ্ডব চালাইছে, তার যে একদম মানে গ্রাম অঞ্চল থেকে শুরু করে একবার হাইকমান্ড পর্যন্ত তার যে সংসারটা বাসরঘরটা যে সুন্দর করে সাজাইছিল, প্রত্যেকটা জায়গায় তার দোষর আছে। এই দোষর কারণে ধরেন একটা গ্রামে একটা ফকিন্নি ভিক্ষা করে খায়, সে ধানের শীষে ভোট দেয়, ওই ফকিন্নিটা ভিক্ষা করতে পারবো না। কেন পারবো না? কারণ হলো তুই বিএনপিতে ভোট দেস, আমি লীগের ফকিন্নি, আমি লীগের আমি ভিক্ষা করি। আমাদের এখানে এরকম হয়েছে, আমাদের ফুলবাড়িয়াতে যদি আওয়ামী লীগ গরু চুরি করছে, যদি ধরা পড়ছে কি করো আওয়ামী লীগ করো, যা তুই তুই গেছিলি গরু চুরির বিচারটা আমাদের এখানে হয় না। এরকম ভাবে শেখ হাসিনা নিজের মুখের কথা যে আমার পিওনে 400 কোটি টাকার মালিক, আজকে সে জায়গায় খালদা যায় 2 কোটি টাকার মামলার জন্য জেল খাটতে পারে। আমাকে একটু শেষ করো। ওনার কথাটা শুনি। খালদা যায় 2 কোটি টাকার মামলার জন্য জেল খাটতে পারে, সে তো টাকাটা খায় নাই, সেটা অন্য একটা ট্রাস্টে দান করে দিছে। আজকে সে জায়গায় তার নিজের মুখের কথা আমার পিওন 400 কোটি টাকার মালিক। 2 কোটি টাকা ভাইরা এখন 6.5 কোটি টাকায় পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী যদি 400 কোটি টাকা তার পিওনে পায়, তাহলে সারা রাত বাংলাদেশে আওয়ামী লীগের বিভিন্ন পেতা তারা কি করে কি রকম টাকা মালিক হয়েছে, এরকম টাকার মালিক হয়েছে। আমাদের ব্যাংকিং খাতটাও তো একদম শেষের পর্যায়ে। শেয়ার বাজার থেকে শুরু করে ওই যে আপনার যে কি জানি দাড়ি ডুরি কামায়াতে ধরা পড়লো নামটা কি এটা, মানুষ ব্যবসা করবে কিভাবে? তার মতো ব্যক্তি যদি এই কাজ করতে, তাহলে ভাই টাকাটা কি হবে কোন? মানুষ যদি মূল্যায়ন না করে এরকম যদি দুর্নীতি করে, তাহলে আমাদের এই টাকা কোনো দাম আছে? আরে ভাই ব্যবসা এটা বুঝতে কিভাবে হবে করব? তাকে। ব্যাংকিং খাতটা তো একবারে জিরো করছে এই সরকার। কোন ব্যাংকে টাকা নাই, আপনি কোন ব্যাংকে টাকা নাই। পিকে হাওলাদার 5000 কোটি টাকার মালিক, অমুক হাওলাদার 10000 কোটি টাকার মালিক, 11000 কোটি টাকা পাচার করছে সিঙ্গাপুরে 2টা কন্টেইনার বইরা। দেশের টাকার খাত কোথায়? আর এই যে ছাত্ররা আন্দোলন করে, বৈষম্যমূলক আন্দোলন করে দেশটা একটা স্বাধীন বাংলাদেশ দ্বিতীয়বারের মতো হইলো। মাওলানা ভাসানী সাহেব বলে গেছে তার বক্তব্যে যে সমাজ যে তরুণ প্রজন্ম বুঝতে পারবে যে ভারত আমাদের বন্ধু দেশ নয়, ভারত আমাদের শত্রু দেশ, ওই প্রজন্মে দেশ বাংলাদেশ স্বাধীন হবে। আমার মনে হয় ওই সময়টা এখন আসছে। বৈষম্যমূলক আন্দোলনে ছাত্ররা ঝাঁপিয়ে পড়ছে এবং বাংলাদেশ স্বাধীন দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। আমরা এ পর্যন্ত শুনে আইতাছি যে বাংলাদেশের প্রতিটা মানুষের উপর, প্রতিটা শিশুর উপর 2 লক্ষ না কত টাকা করে রেন্ট করে থুইয়া খাইয়া যে এই যে খুনি হাসিনা দেশ ছাড়ছি। এখন এই যে এই রেন্টটা দেবো কারা? আমরা তো যতবার আন্দোলনে গেছি, যতবার আন্দোলন করছি, আমরা হলো একদম শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা হলো আন্দোলন করছি, সংগ্রাম করছি, কিন্তু আমরা রাইতলা ঘুমাইতে পারি না বাড়িতে। শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণ মিছিল করছি, মিটিং করছি, আমরা আমাদেরও অপরাধ, আমরা বিএনপি করছি। সে বলছে গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক মানে সকল দলের সমানভাবে মত প্রকাশ করতে পারবো। আমরা আমাদের মত প্রকাশ করতে পারি। আমাদের শান্তিপূর্ণ মিছিল করছি, শান্তিপূর্ণ মিটিং করছি। এখন সেই মিটিং এ গেছি, আসছি বাড়িতে, তাড়াতাড়ি বাড়িতে দিকে সরো কে কোথায় যাবো জানি না, হারিকেন একটা হাতে নিয়ে। আরে এটা কোন আমরা তো ঘরে একটা দোকানে চা খামু, আঙ্গর সাথে বসে বসে চাও খানা করে বিএনপি করে। আঙ্গর চাও খানা মানুষ মনে করে ধরে যাবো মনে করে। আমি একটা জ্বলন্ত একটা উদাহরণ দেই। আমার ঘরে আমি যে থাকতাম 7 বছর হয়েছি, আমার ঘরে আমি ভাই গ্রিল লাগাই নাই। কেন লাগাই নাই? কারণ যে কোনো সময় আমার পুলিশ আক্রমণ করবো, আমি এক জায়গা থেকে এক জায়গায় বাইরে যেতে পারবো না। কিন্তু আমি কি গ্রিল লাগানোর টাকা আমার কাছে নাই?
এরকম ভাবে নির্যাতন করে তাহলে দেশের গ্রাম উন্নয়ন প্রধান কতটুকু হবে না সেটা সরকার করবে এবং আমরা তাই এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব। এখন আল্লাহর রহমতে না না, আপনার কাছে আমার প্রশ্ন যে এই যে দীর্ঘদিনের জঞ্জাল, 16 বছরের যে জঞ্জাল, এটা তো আর একদিনে রাতারাতি পরিবর্তন হবে না। না তা হবে না। তা না, সেই ক্ষেত্রে তো এই সরকারের একটা সময় দিতে হবে। তারা তো যৌক্তিক সময় দিতে হবে। শুধু সময় না, এই সরকারের শুধু সময় না, আমরা এই সরকারের যেভাবে পারি, যেমন আমরা বন্যা দুর্গতদেরকে সাহায্য করছি সকলে মিলে ঐক্যবদ্ধভাবে, আমি মনে করি এটা একটা সরকারকে আমরা সাহায্য করছি। এই দেখেন, Even এই আমাদের সরকার বাংলাদেশ আরো যদি জাতীয়তাবাদী কোনো দল প্রকার বিএনপি সাহায্য সহযোগিতা আমাদের করা লাগে তাহলে আমরা প্রস্তুত আছি। কিন্তু আমরা এটাও বুঝি যে আমরা গ্রামের মানুষ থেকে চাটা খাই দোকানে বসে থাকি যে বুঝি না, এই কথা ঠিক না। আমরাও জানি যে যে কোনো একটা কাজ করতে গেলে একটা সময়ের প্রয়োজন আছে, একটা সময়সীমার প্রয়োজন আছে। পাশাপাশি অগ্রাধিকারের একটা বিষয় আছে, কোন কাজটা আগে করবে। আজকে দেখেন আমাদের বাংলাদেশে এই স্বৈরাচার সরকার থাকতে তেলের দাম যেভাবে সিন্ডিকেট করে আপনার হলো আসছিল 65 টাকা, এখান থেকে করতে করতে 115 টাকা পর্যন্ত করছে। আর এই নতুন আমরা দেখছি আন্তর্জাতিক বাজারে যখন দাম কমছে তখনও কিন্তু আমাদের দাম কমানো হয় নাই। হ্যাঁ, আমাদের তেলের দাম বাইরে ওটা তো বাড়াতে হবে, কারণ হলো মনে করেন সিন্ডিকেট আছে, কিছু রাজা বাজারা খাইবে, এটা নালে তো তারা মনে করে করতে পারবে না। তোমরা যে খালি ওই ডিজেলের কথা বলতেছো, আর আমরা যারা কৃষক তাকে আমাকে প্রয়োজন হইছে, আমরা তো গাড়ি চালাই না, ইঞ্জিন চালিত গাড়ি আমরা চালাই না, আমরা চালাই হলো এই কি পাওয়ার টিলার, আমরা চালাই মোটরসাইকেল। সর্বোচ্চ মোটরসাইকেলে হয়তো আমাদের লাগে, না এটা তো কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন তো আমার গ্রামের কৃষকের ডিজেল দরকার। ডিজেল প্রয়োজন, কিন্তু আমাদের যে সয়াবিন তেলটা যে সরকার যে না সাবাসে আমাদের গ্যাসের দামটা একটু বাড়াইছে হালকা। প্রতিটা জিনিসের দাম, তেলের থেকে শুরু করে জ্বালানি থেকে শুরু করে প্রতিটা জিনিসের দাম এই সরকারের যেভাবে রুরু করে বাড়াইছে, এই যে বাড়ানির কারণে আমাদের যে দুরবস্থা, আমরা যারা কৃষক আছি ভাই, সত্যি কথা যে আমরা যারা কৃষক আছি সবাই তো আন্দোলন করে, আমাদের সবাইকে চা দেন, রিকশাওয়ালা আন্দোলন করে, গার্মেন্টস শ্রমিক আন্দোলন করে, তারপর আমাদের ওই উমকরা আন্দোলন করে, অবিবাহিত যারা আছে তারাও আন্দোলন করতেছে, কয় বিয়ার নিকে আমাকে বিয়ে করে দেন বাধ্যতামূলক করবো। আমরা যারা কৃষক আছে, আমরা কৃষকের পক্ষে ভাই কেউ নাই। এমন যে কৃষি পণ্যের দাম গুলো রুরু করে বাড়তেছে, সরকার হয়েছে জিনিসটা সেটা আমরা কিনে হারি না, মানে আমাদের ক্রয় ক্ষমতার বাহিরে। আর হলো যে জিনিসটা আমরা বিক্রি করতে চাই, কৃষি উৎপাদিত যে জিনিসটা, সেই জিনিসটা ভাই বিক্রি করতে পারি। আলুর দাম আমাদের 60 টাকা কেজি, 70 টাকা কেজি, যেটা আমরা আলু নিত্য প্রয়োজনীয় জিনিস, সর্বনিম্ন মানের জিনিস থাকতো এই আলুটা। তুমি পেঁয়াজের কথাটা বলো না কেলে পেঁয়াজ যে মনে কর তোমার পাকিস্তান থেকে আর মনে কর ভিয়েতনাম থেকে আসতেছে, এই শেখ হাসিনা সরকার কিভাবে তার এই সন্ত্রাসীদের আওলাদের মাধ্যমে এই দেশটার একদম রসতলে নিয়ে যাওয়ার শেয়ার বাজার শেয়ার সবই তো শেষ। আমি আপনাদের মাধ্যমে বর্তমান সরকারকে একটা কথা বলতে চাই, গ্রামের মানুষের কথা, অনেক কথাগুলো গ্রহণযোগ্য হয়। বর্তমান সরকারকে আমি বলতে চাই যে এই যে ইলিশ মাছের কথাটা আমি বললাম, এখনো গ্রাম অঞ্চলের ইলিশ মাছ 1700-1800 টাকা কেজি। আমি এই সরকারকে অনুরোধ করব গ্রাম পর্যায়ে যেন আর্মি দ্বারা নিয়ন্ত্রণ করে এই বাজারগুলো নিয়ন্ত্রণ করা হয়, তাইলে সাধারণ মানুষ ইলিশ খাইতে হয়তো পাইবো। কেন ইলিশের এত উচ্চ মূল্যের কারণ কি মনে করেন? উচ্চ মূল্য কারণ ধরা পড়ছে না, এলো এক। আর দ্বিতীয়ত কথা হলো আমরা তো আগে শুনছি যে মনে কর ভারতে এখন সিন্ডিকেট হইতেছে, 12 সিন্ডিকেট হচ্ছে, এখনো কিছু আছে কিনা আমরা তো জানি না। এটা এখনো যেই পরিমাণে স্টক করা হয়, যেই পরিমাণে স্টক করে মজুত করে একটা সংকট দেখানো হয়, সেই বিষয়টা তো আমলে নেওয়া উচিত। আমরা ইন্ডিয়া গেছি, আমরা চাইতাছি যে যদি কোথাও কোনো জায়গায় আন্ডার কোনো সিন্ডিকেট থাকে, আমরা চাই এই সরকারের কাছে বলি যে আমরা সিন্ডিকেট নাই পাই না। বিগত সরকারের আমলে এই দেশে কোনো উন্নয়নের ছোঁয়া লাগে নাই। উন্নয়নের ছোঁয়া লাগছে কি, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে 5 তলা করে বিল্ডিং হয়েছে, 10 তলা করে বিল্ডিং হয়েছে। কেন করছে? এই বিল্ডিং না করতে পারলে বাজেট দিতে পারে না। এই বাজেট দেওয়া হবে কেন? আপনি কি করবেন? সেই শিক্ষার মান কি আছে? বাজেট দেওয়া হবে কেন? কুলা মানে কাছে বলেও আমরা মনে করতে কুলা আপনি পাতি দেন ভাই, ওই মনে করেন এই খেয়ার নাঙ্গল লয়ে যেমন স্কুলে মনে করতে আরে ভাই বাজেট দেওয়া হবে কেন? বাজেট না দিলে চুরি করতে পারবো না। বাজেট দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ করছে ঠিকই, কিন্তু একটা অনার্স পাস ছেলের কাছে জিগাইলে 16 ডিসেম্বরের সম্বন্ধে কি বুঝো, সে কিছুই বলতে পারে না। 21 ফেব্রুয়ারি বলতে কি বুঝো, ওরা পারবো কিভাবে? এরা তো লেখাপড়া করে না, এরা নাচ গান শিখাইতেছে বলছে। আপনি শিখায় নাচ গান, একটা ফুলাবান 6 এর ফুলাবান জিজ্ঞাসা করে এই কোন জাতি ধ্বংস করতে গেলে তার শিক্ষা মেরুদণ্ড ভাঙা দিতে হবে। এই সরকার শিক্ষা মেরুদণ্ডটা ভাঙা দিতে ভাই যদি পারেন, শিক্ষা মেরুদণ্ড ভাঙা দিতে ভাই। বিয়ে বাস ছেলে বলতে পারে না 16 ডিসেম্বর কি, 21 ফেব্রুয়ারি কি। শিক্ষা পরিবর্তন করতে হবে, এই শিক্ষাটা পুনরায় আমাদের পুরনো কারিকুলামে ফিরে যেতে হবে। আমরা আগে শিক্ষা চাই, এখন শিক্ষা ওনারা বলছে যে একটা পরিকল্পিতভাবে শিক্ষাকে ধ্বংস করা হয়েছে। অবশ্যই অবশ্যই তাই বলতেছি আমরা। এই সরকার চাইছিল যে দেশকে মেধা শূন্য করে নিরক্ষর করার, মেধা শূন্য করে দিলে আর রাজনীতি কেউ বুঝবো না, রাজনীতি না বুঝলেই আজীবনে বাংলাদেশের বাড়িতে থাকতে পাবো, এই সবটা সে দেখছিল। আমাদের সামনের দিনের যদি আমাদের সবার ঐক্যটা ধরে রাখতে হয়,
তাহলে কি আমাদের আরেকটু বেশি সহনশীল হওয়া উচিত ঐক্য না? ধরে রাখতে বলতে আপনি কি বোঝাইতে চান? ঐক্য ধরে রাখতে গেলে দেশের আমি যে আমি একটা কথা বলতে চাই। দেশের স্বাধীনতার যে অপশক্তি আছে সেই শক্তির সাথে কোনো আপোষ হবে না, কারণ আমরা চাইছি এই দেশের স্বাধীন, আমরা চাইছি এই দেশে গণতন্ত্র, কিন্তু তারা চাইছে বারবার গণতন্ত্রকে হত্যা করার জন্য। একটা লোক ছিল আমাকে এখানে মকিম ফকির বলে, মকিম ফকির গাঁজা খাইতেছে, পুলিশ আইতেছে কয়েক লাখটি, তখন মকিম ফকির বলবে কান্দা ধর চোখের পানি বুঝবে, কিরে ভাই কান্দ কে, কয় ভাই কি দিন আইলো রে, খাবার জিনিস খাবো তাও খাইবার পারি না, কি হয়েছে, কয়টু গাঁজা খাইবার নিয়েছিলাম, পুলিশ লাইতেছে। এটা একটা ভাই কথার কথা। এই যে গণতন্ত্র গণতন্ত্র আপনারা ফেসাল পাই না, গণতন্ত্র এই যে দেশের গণতন্ত্র কিভাবে ধ্বংস হইলো দেখেন। এই গণতন্ত্র বলতে আমরা বলছি যে আমরা স্বাধীনভাবে কথা বলবো, স্বাধীনভাবে ভাই ঘুমাবো, শুধু স্বাধীনভাবে তো গণতন্ত্র না, স্বাধীনভাবে বাংলাদেশে সকল যে কটা রাজনীতিবিদ ডিপার্টমেন্ট আছে, মত প্রকাশ করুক। বাংলাদেশে যে কটা ডিপার্টমেন্ট আছে সব ডিপার্টমেন্ট একটা ধ্বংস। এই খুনি, আপনি দেখান তো কোন ডিপার্টমেন্টটা ধ্বংস করা বাকি আছে, একটা ডিপার্টমেন্ট দেখান আপনি খালি। এই খুনি হাসিনার আমলে পুরো ডক্টর আমলে ইউনূসের হলো সাথে 40,000 আনসার নিয়োগ দিছে, তার 29,000 হলো ভাই গোপালগঞ্জের। গোপালগঞ্জে আচ্ছা এই আনসার গুলো গোপালগঞ্জ থেকে না নিয়ে আচ্ছা সারা বাংলাদেশ সরে সিটি নিতে পারতো না, গোপালগঞ্জ থেকে নেওয়ার মানে কি? আরে ভাই যদি এগুলো কি গোপালগঞ্জে আইন না প্রশাসন নিত, বলে, নাই না শেখ যদি হাসিনার না নিত personal তাহলে কি করে? আজকে না, আন্দোলন কিন্তু পারতো? আনসার কর্তৃপক্ষ বলছে এই সংখ্যাটা তার অর্ধেকেরও কিছু কম। না 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 এটা হলো তাদের একটা মিথ্যা কথা বলছে। তার মানে তারাও তাদের এই কারণে তাদের বলতেছেন বলয় যে- তৈরি করার জন্য বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এবং এই যে আনসার আনসার এই যে আনসারদের আন্দোলনের পিছনে কি গোপালগঞ্জের এই ব্যাপক সংখ্যাগরিষ্ঠতার একটা অবশ্যই, ভূমিকা ছিল? অবশ্যই। এখন আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে আমরা দেখলাম যে 5 আগস্ট পরবর্তী আমাদের তো কত 639টা থানা সারা দেশে, তার মধ্যে 450 থানায় কিন্তু আক্রান্ত হয়েছে এবং বেশ অস্ত্র কিন্তু লুটপাট হয়েছে। এখন এই 450 থানার আক্রান্ত হওয়ার কারণে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা একটু ভঙ্গুর অবস্থায়। এখন পুলিশ কি পুলিশের দায়িত্ব যথাযথভাবে পালন করতেছে? আমি এটা একটা বিষয় ব্যাখ্যা দিই। আজকে দেখেন, একটা এটা ধীরে ধীরে হবে, একবারে ব্যাখ্যা হবে না এটা। আপনার আস্থা ফিরে আসবে। সব পুলিশ দুর্নীতিগ্রস্ত না, সব পুলিশ করাপ্টেড না, সব বাংলার সব পুলিশ এক ধরনের না। দেশপ্রেম পুলিশ আদৌ আছে বিদায় বাংলার আইন শৃঙ্খলা বাহিনী ঠিক আছে, এখনো পুলিশের মাঝে দেশপ্রেম বিদ্যমান আছে। আমি মনে করি যে সমস্ত এই কুঠাধারী পুলিশ অফিসার, যে সমস্ত দুষ্কৃতিধারী অফিসার, তারা স্পষ্ট হাজার হাজার মিডিয়ার সামনে প্রমাণিত, তাদের আইনের আওতায় আইনা পুলিশ প্রশাসনের প্রয়োজন হতে এই একটা ডেলির সাথে বলবো হবে, একটা ডেলির সাথে মেধাবী হবে। ছাত্রদেরকে এই পুলিশ পুলিশের ট্রেনিং প্রশাসনকে দিয়া রদবদল নতুন করতে করে হবে। নিয়োগ করে রদবদল করলে বর্তমানে এই আইন এই শৃঙ্খলা পরিস্থিতি থানাগুলো নিয়োগ দেওয়া হোক, পুলিশকে তাইলে একমাত্র সম্ভব। রাজনীতি মুক্ত রাখতে হবে, হ্যাঁ। পুলিশকে রাজনীতি মুক্ত রাখতে হবে। আর যেসব পুলিশ এখনো আপনার থানায় যোগদান করে নাই, এদের তো মনে হয় জানাই আছে কিরকম দুর্নীতি করছে। এদেরকে দেখে শুনে এবং বুঝে কে কিরকম দুর্নীতি করছে, এদেরকে দুর্নীতি চাকরি যদি থেকে বেশি সরাসরি করে থাকে, অব্যাহতি। তাহলে এদের চাকরি থেকে অব্যাহতি দিয়ে এবং তাদের আইনের আওতায় এনে তাদের বিচার করতে হবে বাংলার এক কথা সে এটা ডেলির সাথে দিতে হবে এবং সুন্দর সুন্দর করে আস্তে সাথে দিতে হবে এবং এটা। কুঠা বাদ দিয়ে সুন্দরভাবে মেধাবীদের, যারা মেধাবী আছে তাদেরকে চাকরিতে এনে সুন্দরভাবে বাংলাদেশটাকে আবার জানি বাংলাদেশ সুন্দরভাবে গড়তে পারে, এরকম করে আমার বাংলাদেশটা সাজাতে এক হবে। কথা সব এবং- সংস্কার। হ্যাঁ, দেশ সংস্কারের কোনো সংস্কার বিকল্প নাই। সুন্দর করে বাংলাদেশকে সাজাতে হবে, মেধাবীদের চান্স দিতে হবে। ভাই তাহলে দুর্নীতিগ্রস্তের বাংলাদেশ বাংলাদেশের সুন্দর মধ্যে হবে। আমি এই কয় বছরের দুর্নীতির আইডেন্টিফাই করছি, সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত হচ্ছে মেট্রোপলিটন এবং বিআরটিএ এনআইডি সেক্টর। আচ্ছা, এখন এইখানে এই সময় যে আমাদের মধ্যে যে একটা বিভেদের রাজনীতির খেলা করতেছে, সেটাও তো চলা উচিত না। না না এটা আমরা আমার মতে যে সরকার বর্তমানে হয়েছে, এই সরকারটাকে আরেকটু সংস্কার করে বাংলাদেশের জাতীয় একটা সরকার তৈরি করা দরকার এবং বাংলাদেশটাকে ঢেলে ঢেলে সাজাতে গেলে এই সরকারকে একটা সময় দিতে হবে। তবে সেই সময়টা অত দীর্ঘ না, আমাদের অন্তবিহীন না। হ্যাঁ, এটার একটা নির্দিষ্ট- অন্তবিহীন না। বিগত ফখরুলের আমলে দেখা গেছে যে একদিনের কথা কয়ে নিয়ে 5 দিন, এবং সেও এক সময় এই বাংলাদেশ থেকে বেনিফিশিয়াল হয়েছে, অনেক টাকা ইনকাম করে অনেক আমি মনে করি দেশের না, বাইরে চলে আসলে গেছে। একটা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ, হ্যাঁ। এটা আমাদের সংবিধান অনুযায়ী কতটুকু লম্বা এটা একটা হতে লিমিট পারে? করা দরকার। আমার লিমিট মনে করা হয় যে দরকার। তার সাথে একদিনও বেশি থাকাটা ঠিক হবে না। না না, এটা তো হচ্ছে ডক্ট্রিন অফ নেসেসিটিতে, এটা হচ্ছে সংবিধানের বাইরে, কারণ প্রয়োজন সাপেক্ষে। কারণ সবার আগে তো দেশ ও জনগণ, সবার আগে সংবিধান না, জনগণের জন্য সংবিধান। অতএব সেই কারণে প্রয়োজন সাপেক্ষে তারা দায়িত্বটা নিছে জনগণের অনুরোধে, তারা নিজেরা ইচ্ছে করে আসে নাই। অতএব সেই ক্ষেত্রে যে দীর্ঘদিনের এই যে আপনার 1.5 যুগের বেশি সময় যে এই যে জঞ্জাল, এই জঞ্জাল পরিষ্কার করতে তাদের সময় তো দিতে হবে। হ্যাঁ, সময় এখন যে ছাত্ররা গেছে, ছাত্ররা ভালো বুঝে শিক্ষিত, কিন্তু আসলে অনেক ছাত্র উপদেষ্টা আছে যারা রাজনৈতিক এতটুকু অভিজ্ঞতাশীল না।
এখন প্রত্যেকটা সেক্টরে কিন্তু আমাদের রাজনীতিবিদরা কিন্তু যা পারে নাই এই ছাত্ররাই কিন্তু তা পাইরে দেখাইছে। ছাত্রদেরকে আমি অতএব তাদেরকে অতটা বোকা ভাবার কারণ নাই। আমরা তো কৃতজ্ঞ, কিন্তু তো ছাত্র একার এতটা এটা জনতা সকলেই আছে না। আসলে আমরা সেটা বুঝতে হবে। ছাত্র যখন 6 সমন্বয়করা যখন সরকার বন্দি করে নিয়ে গেল গা, তারপরে তাদেরকে যে শর্ত সাপেক্ষ দিল, তারপরের যে ঘটনা, আমরা যারা রাজনৈতিক দল আছি এনে ছাত্র জনতা বলতে আপনি কি বুঝেন আর আমি কি বুঝি? আমি বুঝি ছাত্র জনতা বলতে বিএনপি বা জামাত বলেন বা অন্যান্য রাজনৈতিক দল বলেন সকল দলের অংশগ্রহণ ছিল। আওয়ামী লীগ, আওয়ামী লীগের যে প্লাবানগুলো এইগুলো হলো ছাত্রলীগ। এখন আমি মনে করতেছি যে ছাত্র জনতাই বলতে এটা হলো আওয়ামী লীগ ছাড়া যে দলগুলো আছে, আমাদের নতুন প্রজন্ম, আমাদের আগামী প্রজন্ম যারা নিজের বুকের রক্ত দিয়ে আমাদের আজকে একটা এইভাবে কথা বলার সুযোগ দিছে। অতএব সেই জায়গায় তাদের সেই আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানায় আমাদেরকে উচিত না যে মনের সংকীর্ণতা দূর করা। শালম ভাই, তবে আমি সর্বশেষ একটা কথা বলি, এই যে সরকার যে দেশ চালাতেছে চালাক, আমরা তাদের একটা যুক্তির সময় দিব, দেওয়ার পরে সুন্দর একটা সুস্থ নির্বাচন দিব, যে দলের ক্ষমতা আসুক। আমরা চাইবো যে এই যে শেখ হাসিনা যা করছে এ থেকে মনে করেন বাংলাদেশের মানুষ শিক্ষা নিব যে এরকম জানি করলে এরকম অবস্থায় হবে। সচেতন নাগরিকরা বলছেন স্বৈরাচারের পতন হলেও স্বস্তি নেবার সময় আসেনি, এখনো চলছে ষড়যন্ত্র, বিভেদের রাজনীতি। আর তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই হাতে হাত ধরে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে আগামীর লক্ষ্যপানে এগিয়ে যাব, এমনটাই আজকের প্রত্যাশা। আগামীতে আবার দেখা হবে এসএ পরিবহনের সৌজন্যে এসিটিভির নিয়মিত আয়োজন চায়ের কাপের ঝড়ে। আমরা চাইতেছি যে বাংলাদেশটা সুস্থভাবে চলুক, আর এই সরকার জানি ভোটার পরিবেশটা ফিরে দেয়। আমরা এর আশা করতেছি সারা জীবন জানি বাংলাদেশ